আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। তুমি কি জানো লাস্ট যেবার যখন ফুল সিলেবাস এক্সাম হইতো তখন কিন্তু অনলাইন এডটেক বলে কিছু ছিল না। অর্থাৎ তখনকার ফুল সিলেবাস ব্যাচগুলোর গাইডলাইন ভিডিও থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু এখন প্রায় 6 বছরের বেশি হয়ে গেছে, প্রায় অলমোস্ট ওগুলো কোনো কিছু কিন্তু এখন অনলাইনে নাই। তো ফুল সিলেবাস ব্যাচ অ্যাকচুয়ালি কীরকম হয় এটা নিয়ে তোমাদের প্রত্যেকেরই অনেকগুলো মিসকনসেপশন আছে। আমি অনেক কমায় লিখছি, বাট স্টিল আমরা এখানে প্রায় 9টা পয়েন্ট বের করতে পারছি, যে 9টা পয়েন্ট সম্পর্কে তোমার হয়তো এই মুহূর্তে দাঁড়ায় কোনো ধারণাই নাই যে একটা ফুল সিলেবাস ব্যাচ কখনোই 25, 24, 23, 22 যতগুলো শর্ট সিলেবাস ব্যাচ ছিল কোনোটারই ধারে কাছে হবে না। অনেকগুলো ডিফারেন্স আছে। আমি তোমাকে ভয় পাইতে মোটেও বলতেছি না। তুমি যদি এই ভিডিওটার একদম A to Z পুরাটা দেখো, নিচে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে 9টা পয়েন্টেরই। জাস্ট পয়েন্টগুলো একবার করে যদি তুমি আমার এক্সপ্লেনেশনটা শুনে যাও, তুমি যখন যেখানে আছো, তোমার টেস্ট রানিং থাকুক, সামনে টেস্ট থাকুক, কিংবা টেস্ট শেষ হয়ে যাক, টেস্ট এক্সাম খারাপ হোক, যেমন সিচুয়েশনে আসো না কেন, জাস্ট 10টা মিনিট পজ করে নিয়ে পয়েন্টগুলো একটানে একটু আমার মুখ থেকে শুনে নাও। লেট মি এক্সপ্লেইন টু ইউ। কারণ এগুলো তুমি যদি না জানো ভাই, তুমি পস্তাবা, এটা একদম কনফার্ম থাকো। হয় এইচএসসিতেই একটা ধরা খায় যাবা, এলিজিবলই হবে না, অথবা অ্যাডমিশনে যায় খুব বাজেভাবে পস্তাবা। আসলে আমরা শুরু করি, কথা না বাড়ায়। পয়েন্ট নাম্বার 1, ফুল সিলেবাস ব্যাচের একটা এক্সেপশন, সেটা হচ্ছে জিপিএ 5 অনেক বেশি টাফ হয়। এইটা হয়তো তোমরা অলরেডি এখন অনলাইনের সুবাদে জেনে গেছো, অনেকেই ভিডিও অলরেডি বানাইছে। আমি তোমার একটু ছোট্ট করে এক্সপ্লেইন করি। আমাদের টাইমে দেখা যেত কি জানো, যে বুয়েটে দেখা গেছে কি, মানে যখন ফুল সিলেবাস ব্যাচ, যেমন আমি আমার 19 ব্যাচের ভাইয়ের কাছে শুনছি যে ভাইয়া বললো যে জিপিএ 5 পাইলে বুয়েটে এলিজিবল হয়ে যায়। তো আমি তখন খুব হাসি ঠাট্টা করতেছি, ভাই কি বলেন, মানে বুয়েটে জিপিএ 5 পাইলে এলিজিবল? জিপিএ 5 তো ইজিলি পাওয়া যায় ভাই, আমি তো এসএসসিতে ইজিলি গোল্ডেন A+ পাইছি ভাই, আমার তো জেনারেল স্কলারশিপ আছে ভাই, স্কলারশিপ আছে, সো এটা ইজি ভাই। কিন্তু তখন ভাই আমার তাড়া করে বললো যে ভাই এসএসসিতে A+ আর এইচএসসিতে A+ এক কথা না। কিন্তু তখনই আমার বিশ্বাস হচ্ছে না। ইভেন তুমি যদি এখন শর্ট সিলেবাস ব্যাচগুলোর দিকে তাকাও, A+ প্রায় লাখের কাছাকাছি পায়। তার মানে A+টা এখন সত্যি ইজি হয়ে গেছে। মানে এসএসসিতে সারা জীবন ইজি ছিল, এইচএসসিতেও এখন ইজি লাগে। বাট তুমি যদি একটা প্রপার ফুল সিলেবাসের এইচএসসি ব্যাচের কথা চিন্তা করো, তাদের ক্ষেত্রে এই জিপিএ 5, জাস্ট জিপিএ 5, নট ইভেন গোল্ডেন, জাস্ট জিপিএ 5 পাওয়া ইজ আ থিং। এবং ওই আমলে বুয়েটের রিকোয়ারমেন্ট এরকম থাকতো যে তোমার হচ্ছে 5টা সাবজেক্টে টোটাল জিপিএ হচ্ছে 25, বলতে 25-এর মধ্যে 22.5 পাইলেই হয়েছে। জাস্ট চিন্তা করো কত লোয়ার রেশিও, মানে লিটারালি এই রেশিও দিয়ে পোলাপানের বুয়েটে এলিজিবিলিটি চলে আসতো, যেখানে এখন দেখা যায় যে 90%-এর মতো নাম্বার লাগতেছে। সেই জিনিসটা একটু মাথায় রাখো। ওই জিনিসটা দেখলে তোমার হয়তো, তুমি যদি কিছু না জাস্ট 2019 সালেরও একটা সার্কুলার দেখে আসো, তোমার কাছে মনে হবে যে ভাই এত কম রিকোয়ারমেন্ট বুয়েটে। বাট বিশ্বাস করো ভাই, এই যে এই সময়গুলোতে এই জিনিসটা উঠানোই ওয়াজ আ থিং। সো প্রথমত একটু মাথা থেকে ঝাইরা ফেলায় দাও যে ভাই A+ কিন্তু ডজনে এখন আর পাওয়া যায় না। আমি নিজেও জুনিয়র ব্যাচ, তোমাদের থেকে সিনিয়র ব্যাচগুলোর ভিডিও যখন আমি বানাইছি, বিশেষ করে 25 ব্যাচের সময় আমি কথাটা কয়েকবার বলছি, 24-এর সময়ও বলছি যে ভাই A+ ডজনে পাওয়া যায়। কিন্তু বিশ্বাস করো এইবার কোনোভাবেই A+ ডজনে পাওয়া যাবে না। জাস্ট এই যে সহজ একটা এলিজিবল নাম্বার হয়তো তুমি পাবা বুয়েটের জন্য, বাট স্টিল এইটা রিচ করতে একদম ফাইটা যাবে ভাই, এটা বিশ্বাস করো। ছিল পয়েন্ট 1। লেটস মুভ অন টু দ্য পয়েন্ট 2, সেটা হচ্ছে এলিজিবল লিস্ট, অর্থাৎ ভার্সিটির এলিজিবল লিস্ট কীরকম হয়। ভার্সিটির এলিজিবল লিস্ট এখন যেরকম 90% চাই, এরকম এলিজিবল লিস্ট চাবে না। আমি আগে থেকে বলে দিচ্ছি, তোমার কাছে কথাটা তিতা লাগতে পারে বা বিশ্বাস নাও হইতে পারে, বাট তুমি আগের ফুল সিলেবাস ব্যাচের ইনফরমেশনগুলো দেখে আসতে পারো, এলিজিবল লিস্ট এরকম থাকে। তবে এখানে খুব সুন্দর মতো একটি স্টার মার্ক দিয়ে লিখে রাখো যে যাই হবে না কেন ওইটা উঠানো কিন্তু অনেক বেশি কঠিন হবে। অর্থাৎ এলিজিবল লিস্ট যেমনই থাকুক না কেন, এক্সাম কিন্তু সবার জন্যই কঠিন হবে। সো নাম্বার কিন্তু কম উঠবে। ভয় লাগতেছে, রাইট? তো চলো আমরা আরো কথাবার্তা আগাই, ভয় পাওয়ার কিছু নাই, এগুলো হচ্ছে রিয়েল ট্রুথ আর কি, যেগুলো তোমার জানা উচিত। 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কলেজ এক্সামের রেজাল্ট। প্লিজ একটু বুঝো, আমরা যদি তোমাদের সিনিয়র ব্যাচগুলোর একটু ডেটা ঘাটি, ধরো 24-25 ব্যাচও যদি তুমি চিন্তা করো, তুমি দেখবা টেস্ট এক্সামে অনেক পোলাপাইনে খুব ভালো রেজাল্ট করতো। টেস্ট এক্সামে পাশ করা একদম সবাই পাশ করতেছে এরকম, মানে সবাই পাশ করে না, বাট অনেকেই পাশ করে যাইতো। জাস্ট তোমাদের এক্স্যাক্টলি সিনিয়র ব্যাচগুলোর কথা তুমি যদি চিন্তা করো, টেস্টে অনেকেই পাশ করতো। এখন আসো আমরা যদি সেই ফুল সিলেবাস ব্যাচগুলোর কথাবার্তা চিন্তা করি, বস টেস্টে
লিটারালি টেস্টে মানে নটর ডেম কলেজে তুমি যদি টেস্টের কথা চিন্তা করো, প্রায় 500 মানুষ জাস্ট ফেল করছে ভাই, জাস্ট 500 ফেইলড। আমার ব্যাচের সময় 500 পোলাপান টেস্টে জাস্ট ফেল করছে। এবং এইটা মানে যে কোনো কলেজে দ্যাট ওয়াজ এ থিং। অ্যান্ড তুমি জানো নটর ডেম কলেজে আমার সময় আর কি, আমাদের সময় হচ্ছে নটর ডেমে ফার্স্ট বয় হইতো, এনডিসিতে ফার্স্ট বয় হইতো অনিক সাহা, ও পরে হচ্ছে বইটা খুব সম্ভবত সেকেন্ড হয়েছে আমি যদি ভুল না করি। অনিক সাহা ভাই তুমি জানো এইচএসসি এনডিসির যে টেস্ট এক্সামে কত পাইছিল? 81.25 এরকম একটা নাম্বার পাইছিল আউট অফ 100, মানে পার্সেন্টেজে 81.25। অ্যান্ড হি ওয়াজ দ্য অনলি গাই পুরা নটর ডেম কলেজের মধ্যে যে একজন এ প্লাস পাইছে। অর্থাৎ নটর ডেম কলেজে আমাদের সময়ে 20 সালে এ প্লাস পাইছিল, টেস্টে এ প্লাস পাইছিল মাত্র একজন। সেকেন্ড বয় যে তার নাম্বারে ছিল 75-এর নিচে, লেস দেন 75 ভাই, লেস দেন 75। অর্থাৎ সেকেন্ড বয়ের নাম্বার 75, ফার্স্ট বয় এই। তাহলে বুঝো টেস্টে এরকম ঘটনা ঘটতো। তাহলে এখান থেকে তুমি সলিউশনটা কি পাইলা? সলিউশন হচ্ছে এইটা যে টেস্ট এক্সামের রেজাল্ট মোটেও ম্যাটার করে না। তুমি যদি আমার কলেজের টেস্ট এক্সামের নাম্বার শুনো ভাই, বিশ্বাস করো ভাই, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমার টেস্ট এক্সামের নাম্বার 50-এর আশপাশে ছিল, অ্যারাউন্ড 50। আমার বুয়েটে সিভিল আসছে, আমার অনেক ফ্রেন্ড এখন বুয়েটের সিএসসিতে আছে, তাদের টেস্টের নাম্বার এমন আসছে ফেল করছে যে 500-র ঘরে ছিল, দেন ও আবার আরেকটা রিটেক দিয়ে টেস্টে পাস করে দেন আবার বসছে। বুঝতে পারতেছো ঘটনা? সো এই জিনিসটা খুব নর্মাল। এটা লজিক্যালি তুমি চিন্তা করো, যখন শর্ট সিলেবাস ব্যাচ হয় টেস্টে হয় কি সিলেবাস অনেক ছোট থাকে, তো তখন দেখা যায় যে কোনো রকম পোড়াটোরে কিন্তু টান দিয়ে হয়ে যায়, তো তখন ওরা পাশ করে গেছে। সো তখন ফেল করলে যেমনটা ভয় পাওয়ার কথা ছিল যে ভাই শর্ট সিলেবাসে আবার টেস্টে ফেল করে বসছে ভাই, এখন ঘটনা কিন্তু একদমই না। সো তোমার যদি কোনো কারণে টেস্ট এক্সাম খারাপ হয়ে থাকে, মাথায় জাস্ট এতটুকু রাখো, পাস করলেই হয়ে গেছে। আমার কিন্তু 5 নাম্বারই ছিল, ইভেন সিএসসিতে পড়তেছে বুয়েটে এখন কারেন্ট, ঠিক আছে, এরাই ফেলও করছে। সো ভয় পাওয়ার কোনো কারণ না। এবং এটা শুধুমাত্র নটর ডেম কলেজের সিনারিও না, চিটাগাং কলেজ থেকে শুরু করে ঢাকা কলেজ, যে কোনো কলেজ, পিক এনি কলেজ ভাই, সিমিলার সিনারিও তুমি পাবা। তার মানে কলেজ এক্সামের রেজাল্ট ফুল সিলেবাস ব্যাচের ক্ষেত্রে একদমই ম্যাটার করে না, জাস্ট পাস করলেই হয়েছে, ঠিক আছে, ফেল করলেও রিকভারি করা পসিবল। ফোর্থ আসো সিলেবাস কমপ্লিশন ভাই, মানে সিলেবাস কমপ্লিট করা। ভাই আমি জানি না এটা আসলে মানে তোমাদের কাছে কি আমি আদৌ বুঝাইতে পারবো কি না, কারণ এই কন্টেন্টগুলো এখন অনলাইনে নাই, কারণ ওই যেই আমলে ফুল সিলেবাস ছিল ওই আমলে ভাই অনলাইন এডুকেশনটা পপুলার ছিল না, এডটেক তখন ছিল না। বেসিক কথা শুনো ভাই, তোমাদের মধ্যে যারা ভিডিও দেখতেছো ভয় পাচ্ছিল যারা এতক্ষণ, তোমাদের মধ্যে অনেকের এরকম লোকও আছে যাদের সিলেবাস 0 অথবা 10% অথবা 30%, এরকম অনেক লোক আছে যাদের রেশিওগুলো এরকম। বিশ্বাস কর ভাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এইচএসসি যখন ফুল সিলেবাসে হয়, তুমি যদি পুরো দেশ সেরা টপ 1000 ক্রিম পাবলিককে উঠায়ও নিয়ে আসো, তাদের মধ্যেও এরকম অ্যাটলিস্ট 200 পাবলিক পাবা যাদের টেস্ট এক্সামের পরেও সিলেবাস প্রায় 60% বাকি। আমি কি বলছি, তুমি আরেকটু সহজ করে ইকুয়েশনটা বোঝার চেষ্টা করো ভাই, এটা বোঝা জরুরি। অর্থাৎ তুমি যদি দেশ সেরা টপ 1000 মানুষকে পিক করো, কোনোভাবে একটা এক্সাম দিয়ে পিক করাও, এই 1000 জন মানুষের মধ্যে প্রায় 60% বাকি আছে সিলেবাস, এরকম লোক তুমি অ্যাটলিস্ট 200 জনের পাবা। অর্থাৎ অ্যাটলিস্ট এই টপ 1000-এর মধ্যে 200 জনেরও 60% সিলেবাস বাকি আছে এখনো। এটা রূঢ় একটা সত্য, হয়তো অনেকে মিথ্যা বলবে, তুমি তোমার বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করলে সবাই বলতে চায় না সব কিছু, বাট এটা সত্য, এটা ব্যাচকে ব্যাচ হয়ে আসছে। ইভেন আমি তোমাকে নিজের একটা স্টোরি শেয়ার করি, আমার টেস্ট এক্সাম দিয়ে আসার পর আমি একটা জিনিস বুঝতে পারছিলাম যে আমি যেই রাইটারের কেমিস্ট্রির বই পড়তেছি ওটা দিয়ে আমার হচ্ছে না। টেস্ট এক্সামের পরে মানে টেস্ট এক্সাম চলাকালীন আমি এটা শুরু করছি যে আমি হাজার ইনএক্সেলের বইতে তখন সুইচ করলাম। কোন রাইটারের বই পড়ে আমার কাছে মনে হয়েছে কাজে আসতেছে না, এটা বলাটা রিলেভেন্ট না, প্রাসঙ্গিকও না, বাট কেমিস্ট্রির ক্ষেত্রে হাজার ইনএক্সেলের বই একটা মাস্ট, এটা আমরা সবাই জানি মোটামুটি। সো আমি জিনিসটা নিজে লিটারালি ফিল করতে পারছিলাম যে আমার হচ্ছে না, এবং তখন ওই টেস্টের পরেও কিন্তু আমি হাজার ইনএক্সেলের বই পড়তে পারছি। সো মেইন কথা, ফুল সিলেবাস এক্সাম হইলে ভাই টেস্ট এক্সামের আগেও অনেকেরই সিলেবাস বাকি পড়ে থাকে, খালি বাকি না 60% বাকি পড়ে থাকে, তাও দেশ সেরা ক্রিমগুলারও। অর্থাৎ যাদের মধ্যে থেকে হয়তো বুয়েটের লোকজন বাইরে হচ্ছে, মেডিকেলের লোকজন বাইরে হচ্ছে, ঠিক আছে, সেটা একটু ভাই প্লিজ মাথায় ঢুকায় রাখতে হবে। এবার আসেন ভাই, এবার হচ্ছে ফিফথ, জাতের প্রশ্ন হয় এইচএসসিতে। ভাই আমার নটর ডেমের আমার খুব পছন্দের একজন টিচার ছিলেন, তিনি হচ্ছেন সুমন স্যার। সুমন স্যার বলছিল যে, মানে লজিকটা একটু বুঝাই,
তুমি যদি এখন তোমার এসএসসির একটা বোর্ড কোশ্চেন খোলো, তোমার কাছে দেখলে হয়তো একটু মনে হবে যে ভাই এই কোশ্চেন আমি 2.5 বছর ধরে পড়ছি ভাই, ছি। কিন্তু আমরাও এরকম ভাবতাম। তা আমাদেরকে সুমন স্যার একদিন আমাদেরকে ফিজিক্স পড়াইতেন, উনি কলেজের প্রথম দিকে এসে বললেন যে ভাই বাপ শোন, তোর যদি টাইম থাকে এইচএসসির একটু বোর্ড কোশ্চেন উল্টায় দেখিস, কোশ্চেনের প্যাটার্ন কেমন হয়। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ফুল সিলেবাসের ব্যাচগুলোর ক্ষেত্রে দেখবা এইচএসসির কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়, স্পেশালি ফিজিক্স। অর্থাৎ তোমার কাছে এটা মনে করার কোনো কারণ নাই যে ফিজিক্সে জাস্ট ফর্মুলা পারলেই কাজ হয়ে যাবে, কখনো না। ফুল সিলেবাস ব্যাচের ক্ষেত্রে ভাই, শর্ট সিলেবাস ব্যাচের ক্ষেত্রে দেখা যায় কি 8টা কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট 3টা কোশ্চেন ফর্মুলা পারলেও পারা যায়, বাট 5টা কোশ্চেন 3টা কোশ্চেন অনেক কঠিন আসে। শর্ট সিলেবাসে বলতেছি 5টা কোশ্চেন পারা যাইতো, ফুল সিলেবাসের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার খুব সুন্দর মতো বেসিকটা কম্প্যাক্ট করতে হবে বস। তোমার কাছে কি মনে হয় এই যে আমরা কম্প্যাক্ট রিভিশন ব্যাচের পুরো যে ফেজ 1 এখন রানিং, আমরা কেন ফাউন্ডেশন ক্লাসগুলো লিটারালি কনফারেন্স কল দিয়ে করাচ্ছি? রিজন হইতেছে এইটা যে ভাই আমরা আমাদের ওই স্ট্যান্ডার্ড থেকে নামবো না। 25 ব্যাচের সময় কনফারেন্স কলটা দরকার ছিল না, কারণ তখন অনেক অনেক পোলাপান আছে ফাউন্ডেশন ক্লাস না করে জাস্ট 1 ঘন্টার সিআরবি লাইভ করেও পার পেয়ে গেছে, তখন ওয়ান শট করেও পার পেয়ে গেছে। বাট এইবার ফুল সিলেবাস ব্যাচে ভাই এটা হচ্ছে না। এখন তখন 25 ব্যাচের সময় যদি আমরা 1500 রিভিউ পাই থাকি, আলহামদুলিল্লাহ 1500 প্লাস, এইবার তো অ্যাটলিস্ট এখান থেকে আমি 2000 প্লাস রিভিউ উঠাবই, এটা তো আমার টার্গেট। যেমনি হোক 2000টা স্টুডেন্টকে আই হ্যাভ টু মেক শিওর যেন ওর জায়গা মতো যাইতে পারে, তা না হলে আমার কাছে মনে হবে যে ভাই আমার এই কাজ কষ্টগুলো হালাল হচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এবার কনফারেন্স কলে অ্যাড করতেছি, যেখানে আমি নিজে বসি। তো ভাই জিনিসটা একটু মাথার মধ্যে আমরা ঢুকায় ফেলাই যে এইচএসসিতে জাতের প্রশ্ন হয় যেটা শুধুমাত্র ওয়ান শট দিয়ে কোনো দিনও পসিবল না, তোমার বেসিকটা খালি থাকলে হবে না, এটা যথেষ্ট পরিমাণে কম্প্যাক্টভাবে রাখতে হবে। আমি আমার ভিডিওগুলোতে প্রায় বলি ডাবল সি, অর্থাৎ কমপ্লিট কম্প্যাক্ট, কমপ্লিট কম্প্যাক্ট, অর্থাৎ শেষও হইতে হবে এবং কম্প্যাক্টও হইতে হবে। এবার আসো ভাই নেক্সট পয়েন্ট, রিভিশন ইজ নট ইকুয়ালস টু ওয়ান শট। তুমি যদি এখন কিচ্ছু না, জাস্ট এইচএসসি 25 দিয়ে করতেছে। এইচএসসি 25 আমার খুব পছন্দের একটা ব্যাচ কিন্তু, বাট স্টিল এইচএসসি 25 তুমি যদি কোনো একটা ক্লাস সার্চ করো যে কোনো প্ল্যাটফর্ম, তুমি দেখবা মোস্ট ভিউড ক্লাস হচ্ছে ওয়ান শট অথবা ম্যারাথন, এগুলো হচ্ছে মোস্ট ভিউড ক্লাস। বিশ্বাস করো, যার কারণে মনে হইতে পারে তোমার কাছে যে এই দুইটা জিনিসই এগুলো হইলেই মনে হয় রিভিশন হয়ে যায়। বিশ্বাস করো ভাই, ফুল সিলেবাসের ক্ষেত্রে রিভিশন মানে কখনোই ওয়ান শট না, অর্থাৎ ওয়ান শট দিয়ে তুমি রিভিশন করে আসতে পারবা না। দেখো আমি নিজেও কিন্তু, আমরা নিজেরাও ওয়ান শট নিচ্ছি, ফাউন্ডেশন ক্লাস আমরা টপিক ওয়াইজ নিচ্ছি, ঠিক আছে, ওয়ান শট না, কিন্তু আমাদের কিন্তু সিআরবি ওয়ান শট আছে, যেখানে আমরা প্রত্যেকটা বই ধরে ধরে ম্যাথ সলভ করি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে। মানে আরেকটু এক্সপ্লেন করে, যেমন তপন স্যার, ইসাক স্যার, প্রামাণিক, সেলু, টেস্ট পেপার, ফিজিক্সের সব কিছু মিলে একটা চ্যাপ্টারের উপর মাত্র 1 ঘন্টার লাইভ ক্লাস, ঠিক আছে। ঠিক একইভাবে কেমিস্ট্রিতে হাজারি স্যার, বিপ্লব স্যার, তারপর হচ্ছে কলেজ কেমিস্ট্রি, তারপরে গাণিতিক রসায়ন, সব কিছু মিলে একটা চ্যাপ্টারের উপরে 1 ঘন্টা করে লাইভ ক্লাস। অর্থাৎ ক্লাসগুলো অনেক বেশি কম্প্যাক্ট করা থাকে। তবে এই একটা ক্লাস করলে কিন্তু হবে না, মানে অর্থাৎ ওটা হচ্ছে ম্যাথ সলভিং পার্ট, যেটা দিয়ে শর্ট সিলেবাস ব্যাচ পার পেয়ে চলেও যেতে পারতো, অনেকেই পাইছে, আমাদের হাত ধরেই পাইছে। তখন আমরা ফাউন্ডেশন ক্লাস দিয়ে রাখতাম, কিন্তু এটাকে আমরা পুশ করতাম না কনফারেন্স কল দিয়ে। কনফারেন্স কল কি বাংলায় বলি, আমরা উইকলি জুমে বসি পোলাপানের সাথে, প্রাইভেটে বসে আমি তাকে ফোর্স করি যে তোকে আগের সপ্তাহে এই রুটিনটা দিছিলাম, কতটুক শেষ হয়েছে, কেন হয় নাই, সমস্যা কোথায় কোথায়। কলেজের টেস্ট চলে, আচ্ছা সমস্যা কি আমাকে বোঝাও, টেস্টের জন্য তাহলে রুটিন নিয়ে যাও, ঠিক আছে, তোমার টেস্ট চলে, তোমার এখন এটা পড়া দরকার নেই, ফাউন্ডেশন ক্লাস যেহেতু টেস্টের পড়া যায়, তাহলে ওই অনুযায়ী পড়ো। সেই যে কনফারেন্স কলটা আমরা রাখতেছি, কারণ ভাই রিভিশন মানে ওয়ান শট না। অর্থাৎ পরীক্ষার আগের রাতে গেলে 25 সালেও দেখা গেছে যে ওরা হয়তো ইউটিউবে এসে একটা ফ্রি ক্লাস দেখে গেছে, 1 ঘন্টার, 2 ঘন্টার, 3 ঘন্টার, 4 ঘন্টার কাজ হয়ে গেছে, রিভিশন মোর দ্যান ইনাফ। বাট 26 সালে যখন ফুল সিলেবাসে কোশ্চেন হচ্ছে, তোমার কখনোই ওইরকম একটা ওয়ান শট ক্লাস দিয়ে রিভিশন হবে না, বরং তুমি সারা বছর যা পড়তেছো তার যে কম্প্যাক্ট পড়াটা, ওই জিনিসটা আবার রিভাইজ দিতে হবে। দ্যাটস ওয়াই তোমাকে এখন থেকে যা যা পড়তেছো সব কিছুকে কিন্তু ভাই কম্প্যাক্ট করে রাখতে হবে, কারণ শুধুমাত্র ওয়ান শট দিয়ে রিভিশন হবে না। এই ফাউন্ডেশন ক্লাসগুলো তোমাকে মাস্ট বি পরীক্ষার আগের টাইমেও দেখতে হবে। দ্যাটস ওয়াই আমাদের ফাউন্ডেশন ক্লাসের ডিউরেশনই থাকে অনেক ছোট,
50 ঘন্টার একটা ক্লাসকে আমরা 5 ঘন্টায় কম্প্যাক্ট করে নিয়ে আসে, যেটা করতে দেখা যায় একটা চ্যাপ্টার নামাইতে আমাদের 3-4 সপ্তাহ চলে যায়। রেকর্ড করতে একদিনের বেশি লাগে না, কিন্তু এই জিনিসটা গুছাইতে 3-4 সপ্তাহ চলে যায়, কজ ডেলিভারি টাইমটা কমানোর জন্য। বুঝছো? সো দ্যাটস দ্য থিং, ওয়ান শুড নট বি ইনাফ, এটা মাথায় রাখো। এবার আসো 7th, হাউ ফ্লো ব্রেক হইলে প্যারা। ম্যাক্সিমাম 2টা চান্স পাবা। দেখো, যখন তুমি শর্ট সিলেবাসে এক্সাম দিচ্ছ, তোমার সিলেবাসটা কম, তো মাঝখান দিয়ে ফ্লো ব্রেক হয়েছে, কারো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু একটা হয়েছে, বারে বারে কামব্যাক দেওয়া যাইতো। 24-25 ব্যাচের সময় জাস্ট কামব্যাক লিখে সার্চ করো, আমার ভিডিও পাবা 100টা, এডটেকের ভিডিও পাবা আরও 1000টা, মানে 1100 ভিডিও অনলাইনে তুমি পাবা জাস্ট কামব্যাক টাইটেলটা দিয়ে। অর্থাৎ শর্ট সিলেবাসের ব্যাচ হলে একই বছরে 5 বার কামব্যাক দেওয়া যায়। বাট তুমি যখন ফুল সিলেবাস ব্যাচ, বস আমি আবারও বলছি, তুমি যখন ফুল সিলেবাসের ব্যাচ, তখন তাকদির তোমাকে ম্যাক্সিমাম 2টা কামব্যাকের চান্স দিতে পারে, এটা আমার গ্রাফ বলে, ম্যাক্সিমাম 2টা। অর্থাৎ হ্যাঁ, তুমি ইউ হ্যাভ লস্ট এভরিথিং, অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে, গিভ ইট ইউর অল এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন, ঠিক আছে। বাট 2 বারের বেশি ক্রস করলে ইউ আর অ্যাট দ্য রেড ডেঞ্জার জোন। অর্থাৎ এত ইজিলি কামব্যাক দেওয়া যায় না বস, যখন ফুল সিলেবাস এক্সাম হয় এত ইজিলি কামব্যাক দেওয়া যায় না। দ্যাটস ওয়াই তোমাকে যেমনি হোক ফ্লো ধরে পড়তে হবে। টেস্ট এক্সাম আসছে, এমনভাবে পড়তে হবে যেন টেস্টের জন্য যেই চ্যাপ্টারগুলো তুমি সিরিয়াসলি পড়তেছো, এটা যেন তোমার একদম এইচএসসির বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড অ্যান্ড অ্যাডমিশন পর্যন্ত টেক্কা দিতে পারে। দ্যাটস ওয়াই আমরা টেস্টের যারা বসতেছে তাদেরকে বারবার বলতেছে ফাউন্ডেশন ক্লাস দেখো, ঠিক আছে, দ্যাটস দ্য রিজন বস। এবার আসো 8, কামব্যাক দেওয়া খুবই টাফ, যেটা মাত্র অলরেডি এক্সপ্লেন করে ফেলছে যে ভাই কামব্যাক দেওয়া ইজ ভেরি 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 টাফ। এরকম মানে হাজারে 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 কামব্যাক হবে না। তুমি দেখো 26 ব্যাচ নিয়ে আমার কামব্যাকের ভিডিও কয়টা, খুবই রেয়ার। এখন যদি বলে কামব্যাক দেওয়া পসিবল কিনা, হ্যাঁ এখন পসিবল। বাট তুমি যদি নেক্সটে আরও একটা অপরচুনিটি চাও যে ভাই আরও 1 মাসটা চলে গেছে ভাই, এখন একটা কামব্যাক দেবো, ভাই ইম্পসিবল। এখনও দেওয়া পসিবল কজ হাতে তোমার অ্যাটলিস্ট 3 মাস থেকে 4 মাস টাইম আছে, এখনও পসিবল। বাট আরেকটা অপরচুনিটি তোমার জন্য আসতেছে না বস। এবার আসো 9th, পিওর গাইডলাইন ইজ আ থিং। 25 ব্যাচের ক্ষেত্রে যখন শর্ট সিলেবাসে এক্সাম হইতো, দেখা যেত যে আমরা স্টুডেন্টরাই বুঝতো যে কী পড়বো না পড়বো। কারণ বুঝো, একটা নর্মাল গ্রাফ বুঝো, ধরো এটা আমাকে একটু এক্সপ্লেন করতে হবে পিওর গাইডলাইন কেন থিং, কারণ এটা একটু বুঝাই। আমি কনফারেন্স কল না নিলেও পারতাম, এটা কিন্তু আমার নিতে প্রচণ্ড প্যারা লাগে। প্রতি সপ্তাহে বসে বসে পুরা লিটারালি 2 ঘন্টা ধরে জুমে বসে একদম পার্সন টু পার্সন আমি তাদেরকে গাইড করতেছি। আমি মিথ্যা বললে ভাই পাপ হবে, আমার প্যারা লাগে, কষ্ট লাগে, বাট আই টেক দ্য পেন তোমাদের জন্য। কিন্তু কেন আমি তোমাকে একটু বলি, তুমি যখন ধরো লেটস সে 25 ব্যাচ, তো তুমি নিজের শর্ট সিলেবাস ব্যাচ, তোমার সামনে 21 থেকে প্রায় 24 ব্যাচ পর্যন্ত শর্ট সিলেবাসের গাইডলাইন ভিডিও অলরেডি আছে, ইউটিউবে সার্চ করলে অটোমেটিক্যালি পাবা। সো তুমি অলরেডি জানো যে সিনিয়র ব্যাচটা কী কইরা পার পাইছে, কী দিয়ে রিভিশন দিছে, কীভাবে কামব্যাক দিছে, ইউ অলরেডি নো দিস থিংস। বাট তুমি যখন এখন এইচএসসি 26 ব্যাচ তুমি করতেছো ফুল সিলেবাসে, চিন্তা করো তো তোমার লাস্ট ফুল সিলেবাস ব্যাচটা কবে ছিল? ওদের কন্টেন্ট এখন অনলাইনে আছে? নাই। তাহলে তুমি কার কাছ থেকে গাইডলাইন নিবা? দ্যাট মিনস গাইডলাইন ইজ আ এক্স্যাক্ট পিওর থিং, যেটা অনেক কিছুকে আইডেন্টিফাই এবার করে দিতে পারে। দ্যাটস ওয়াই আমরা এখন গাইডলাইনে এত বেশি ফোকাসড। তো এই ভিডিওটাতে আমরা 9টা টপিক নিয়ে কথা বলছি, বারবার বলতেছি এইচএসসি 26 ব্যাচ ভাই ভয় পাইও না, ভয় পাওয়ার মতো কিছুই নেই। এই জিনিসগুলো তুমি এখন জেনে ফেলছো, ভিডিওটা লাস্ট এন্ডে আছো তুমি, যেহেতু জেনে গেছো, এগুলো মেনে যদি কাজ করতে পারো, তোমার ভাই ইনশাআল্লাহ ভয় পাওয়ার মতো কিছু নাই। গিভ ইট ইউর বেস্ট শট, প্রে টু দ্য অলমাইটি, বাকিটুকু ইনশাআল্লাহ তাকদিরে যা আছে বেস্টটুকু তুমি পাবা। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। আসসালামু আলাইকুম সবাইকে।